খাদিজা বেগমের স্বামী লোকটা একটু গম্ভীর ধরনের, তবে বুকে তিনি ভীষণ ভালোবাসেন। প্রেমের বিয়ে ছিল উনাদের। খাদিজার বাবা ছিলেন বেশ বিত্তবান লোক। তার একমাত্র মেয়েকে টিউশনি করানো জাবেদ আহমেদ এর মতো একটা সাধারণ ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে শুরুতে তার ছিল জোর আপত্তি, কিন্তু মেয়ের জেদের কাছে তা বিশেষ গুরুত্ব পায়নি। তবে শর্ত রেখে বিয়েটা হয়েছিল। শেষমেশ বিয়েটা করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল জাবেদ আহমেদকে। পুরো 5 বছর অপেক্ষা করার পর নিজের প্রিয়তমাকে স্ত্রী হিসাবে পেয়েছিলেন তিনি। আর আজ তাদের বিয়ের 30 বছর। পুরো সময়টা বেশ হাসি তামাশা আর মজার মধ্য দিয়ে কাটল। তৌহিদ খাওয়া শেষ করে চলে গেছে, তার একটু তাড়া ছিল। এখন জিনিয়ারা খেতে বসবে। জিনিয়া আগে থেকেই একটা প্লেটে বিরিয়ানি তুলে রেখেছিল। খাদিজাকে বলল, আম্মু তোমরা খেতে বসো, আমি বরং কেক আর বিরিয়ানিটা তরিনা নানিকে দিয়ে আসি। জিনিয়াদের বাসা থেকে 3টা বাড়ি পড়ে। তরিনা থাকেন একাই থাকেন, বয়স তার প্রায় 17। ছেলে মেয়ে আছে 3 জন, 2 ছেলেই দেশের বাহিরে। মেয়েটাও বিয়ের পর স্বামীর সাথে আমেরিকা থাকতে শুরু করেছে। স্বামীহীন তরিনার সম্বল বলতে তার 5 তলা বাড়ি, যেটা সে প্রায় সপ্তাহে ভাড়া দিয়ে রেখেছে। ছেলে মেয়েরা যে দেখে না এমন নয়, মাসে মাসে টাকা পয়সা তারা ভালোই দেয়, তবে তারা যেটা দেয় না সেটা হচ্ছে নিঃসঙ্গ বৃদ্ধাকে সঙ্গ। আর এই বয়সে এটারই অভাব বোধহয় মানুষ বেশি বোধ করে। জিনিয়া সব সময় বলতে গেলে তার কাছে যাওয়া আশা করে উনার সাথে তার সম্পর্ক গাঢ়। খাদিজা ও আপত্তি করেন না, তিনি বললেন, একটু দ্রুত আসিস, একসাথে খাব। জিনিয়া মাথা নেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে হৃদি ছুটে এসে বলল, তুই একা যেতে পারবি? আমি কি আসবো তোর সাথে? জিনিয়া বলল, আরে না, এতটুকুই তো আমি যাব আর আসব। তুই গিয়ে খেতে বসো গো আমার সুন্দর মানুষ। একটা কথা শোনো, তুমি বিনা আমার তো নাই গতি কোনো। বিছানায় গা এলিয়ে সবে ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা ওপেন করেছিল। তৌহিদ ফ্রেন্ড লিস্টের অনেকেই তাকে ট্যাগ করে তার ছবি দিয়ে স্টোরি দিয়েছে, সেসব দেখছিল। আচমকায় তার ছবি যুক্ত একটা স্টোরির ব্যাকগ্রাউন্ডে এমন একটা গান বেজে উঠতেই সে স্তব্ধ হয়ে গেল। তার থেকে বেশি অবাক হল আইডির মালিকের নাম জিনিয়া। ফুল দেখে তৌহিদ অজান্তেই হেসে ফেলল। সে অবুঝ না জিনিয়া তাকে পছন্দ করে, সেটা সে ভালো করেই ধারণা করতে পারে। তাই নিজেও চেষ্টা করে মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখতে। এই বয়সের মেয়েরা স্বভাবতই আবেগী হয়, সময়ের সাথে সাথে সেটা ফিকে হয়ে যায়। জিনিয়া না বুঝলেও সে তো বুঝদার। তৌহিদ চায় না তার সাথে রকির বা তার পরিবারের সম্পর্ক নষ্ট হোক। তৌহিদ স্টোরির রিপ্লাইতে লিখল, এটা কি গান? নিশ্চয়ই ভুল করে আপলোড হয়েছে। তবে দেখা গেল যাকে সে মেসেজ দিয়েছে তার রিপ্লাই পেতে হয়তো দেরি হতে পারে, কারণ সে অফলাইন। তাই সোজা কল করে দিল। তরিনাকে খাবার দিয়ে সবে বের হচ্ছিল জিনিয়া, এর মধ্যেই বৃষ্টি নেমেছে, ঝুমঝুম করে মুষলধারে বৃষ্টি। অনেকটা সময় বসে থাকার পরেও যখন বৃষ্টি থামার নাম দিল না, তখন ভেবেছিল ভিজতে ভিজতেই বাড়ি চলে যাবে। সবাই অপেক্ষা করছে। সেই মুহূর্তে ফোনটা বাজতেই হাতে তুলল। ও স্ক্রিনে চকচক করছে ঘূর্ণিঝড় নামটা। তৌহিদ ভাই সত্যি তাকে ফোন করেছে। জিনিয়ার যেন বিশ্বাসই হচ্ছে না। তৌহিদের আগে কখনোই তাকে নিজে থেকে কল করেনি। শাড়ি পরায় কি তবে কাজ হয়েছে? না, জিনিয়া আর ভাবতে পারল না। কলটা রিসিভ করতেই তৌহিদ বলল, আসসালামু আলাইকুম। স্টোরিতে এসব কি গান লাগিয়েছ? হ্যাঁ। দেখে শুনে দিয়েছ নাকি হাত লেগে চলে গেছে? গম্ভীর গলাটা কানে লাগলো, যেন জিনিয়ার নাক মুখ চেপে বলল, ওয়ালাইকুম সালাম তৌহিদ ভাই, আস্তে কথা বলুন, একটু দম নিয়ে নিন। তৌহিদ বলল, আমার সাথে নাটক না করে সোজা কথায় আসো। স্টোরিতে এটা কি গান লাগিয়েছ? ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? জেনে বুঝেই লাগিয়েছি। তৌহিদের থেকে উত্তর এলো, স্টুপিড তুমি। দেখুন তৌহিদ ভাই, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তেমনটা নয়। আপনি দেখতে সুন্দর, এটা অস্বীকার করতে পারেন। আর তুমি বিনে আমার তো নাই গতি কোনো। বলতে আমি একজন সাধারণ জনগণের, আপনার মতো এমন একজন দায়িত্ববান সৎ সুন্দর মেয়ের ছাড়া গতি নেই, এটাই বোঝাতে চেয়েছি মূলত। আমার গানের ভাব অর্থ এটাই। তৌহিদ হেসে ফেলল, বলল, আচ্ছা, আর সেদিনের মেসেজের ভাব অর্থটা তাহলে কি? তেমন কিছু নয় তো, একটু দুষ্টুমি করছিলাম। তৌহিদ বলল, তাই? ইস, আমি তো সিরিয়াসলি নিয়েছিলাম, ভাবছিলাম তোমার রেজাল্টের পর আঙ্কেলের সাথে কথা বলবো। জিনিয়া বার কয়েক ফোনের পানে চাইল। সে কি ভুল শুনছে? চোখ ডলে, গায়ে চিমটে কেটেও কিছুই পরিবর্তন হল না। জিনিয়ার বুকটা কাঁপছে, বোধহয় সে কেঁদে ফেলবে। তাও নিজেকে সামলে বলল, কি কথা বলতেন?
তৌহিদ বেশ মজা পেল। আমাদের বিয়ের ব্যাপারে প্রেম ভালোবাসা হারাম। আমাদের ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। তুমি তো জানো আমি কতটা আল্লাহর অনুগত। জিনিয়ার মনে হলো সে জ্ঞান হারাবে। বিস্মিত গলায় বলল, সত্যি বলছেন তৌহিদ ভাই? বিশ্বাস করুন ওই মেসেজটা আমি ইচ্ছা করেই লিখেছিলাম। আমি আপনাকে অনেক বছর ধরে খুব পছন্দ করি। অনেক চেষ্টা করেও নিজের মনের কথা বলতে পারছিলাম না, তাই ভাইয়া সেজে আপনাকে মেসেজ দিয়েছিলাম। আপনি রাজি হয়ে যাবেন আমি ভাবতে পারিনি। আমি জানতাম মেসেজটা মোটেও মজা ছিল না। এখন তো প্রমাণও পেয়ে গেলাম। তোমাকে সামনে পেলে দু গালে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম। ইডিয়েট! তুমি আমাকে নিয়ে এসব কিভাবে ভাবতে পারো? আমি তো আমার ভাইয়ের মতো। তোমার ভাইয়ের বন্ধু আমি। সে জানলে কি হবে ভাবতে পারছো? জিনিয়ার মুখটা গম্ভীর হয়ে এলো। তবে সে একটুও কষ্ট পেল না, কারণ সে ভালো করেই জানত এক দুবার বা কয়েকবার রিজেক্ট সে হবে। তবুও বিরস গলায় বলল, একটা মেয়ের কি একটা ছেলেকে ভালো লাগতে পারে না? সে তার ভাইয়ের বন্ধু তো, ছেলে না নাকি? আর আমার ভাই আছে। আমি কেন অন্য কাউকে ভাইয়ের মতো ভাবতে যাব? আপনি এত হাদিস জানেন আর এটা জানেন না? মাহারাম ছাড়া একটা মেয়ের জন্য বাকি সব পুরুষই পরপুরুষ হয়। তৌহিদ দীর্ঘশ্বাস ফেলল। নাছোড়বান্দা মেয়ে। শোনো জিনিয়া, তুমি এখনো অনেক ছোট। বাস্তবতা বোঝার বয়স তোমার হয়নি। এই বয়সটা আবেগের। তাই আবেগে ভেসে না গিয়ে একটু বিবেক দিয়ে ভাবার চেষ্টা করো। আর খবরদার নেক্সট টাইম এসব উল্টোপাল্টা কাজ করবে না, নয়তো আমি কিন্তু রকিকে বলে দেব। আচ্ছা, আবেগের সময়সীমা কত? উত্তর এলো, কয়েক সপ্তাহ বা কয়েক মাস। ক্ষয়িষ্ণু আবেগ হলে তা 13 বছরে জন্ম নিয়ে 6 বছর স্থায়ী হতো না। সময়ের স্রোতেই ভেসে যেত। যা বয়সের সাথে ফিকে না হয়ে আরও গভীর হয়েছে তা আবেগ নয়, তা সত্য। যে অনুভূতি দীর্ঘ 6টি বছর ধরে নিজের অস্তিত্ব প্রমাণ করে এসেছে, জীবনের বাকিটা পথও তা একইভাবে অটুট থাকবে। এই নির্ভরতাটুকু আপনি রাখতেই পারেন। কপালটা এক হাতে চেপে ধরল তৌহিদ। বলল, তুমি খুবই ইম্যাচিউর। সেটা কি বুঝতে পারছো? নয়তো এত সহজে কেউ ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে পারে? এই একই কথা আমি মনের মধ্যে কতবার সাজিয়েছি, স্বপ্নে, কল্পনায় কতবার যে আপনাকে প্রপোজ করেছি। এগুলো এখন মুখস্থ হয়ে গেছে। প্রথম প্রথম খুব লজ্জা লাগত, এখন আর লাগে না। তৌহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এত ছেলে তোমার পেছনে ঘোরে, এত লাভ লেটার পাও, তাও আমাকে পছন্দের কারণ কি? আপনাকে পছন্দ করার অজস্র কারণ আছে। বলতে নিলে আপনার ফোনের ব্যালেন্স শেষ হয়ে যাবে। তার থেকে আপনি শর্টকাটে আপনাকে অপছন্দ করার একটা কারণ বলুন। তৌহিদ আসলেই কিছু ভেবে পেল না। যতই হোক নিজের প্রতি ভালোবাসা তার আছে। এই মেয়েকে কিভাবে বোঝাবে? সে হুট করেই বলল, আমার বাবার দুটো বিয়ে ছিল, এটা নিশ্চয়ই জানো। জিনিয়া মৃদু হেসে বলল, সমস্যা নেই, আপনি দুটো কেন কয়েকটা বিয়ে করতে পারেন, তবে প্রতিবারই আমাকে বিয়ে করতে হবে। বলুন বিয়ে করবেন আমায়? তৌহিদের কানটা ঝাঝা করে উঠল। মেয়েটা বিয়ের প্রস্তাব দিল এত সহজে কিভাবে? তার নিজেরই এত লজ্জা লাগছে। তার পুরো শরীর ঘামতে শুরু করেছে। জিনিয়ার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বুকটা ধড়ফড় করে কাঁপছে। ইচ্ছা করছে কোথাও লুকিয়ে গিয়ে কিছুক্ষণ একা একা হাসতে। না, এটাকে লজ্জা ঠিক বলা যায় না। তবে তৌহিদ যে বিব্রতবোধ করছে সেটা ভেবে মনে মনে খুব মজা পেল ও। তৌহিদের নীরবতার মাঝেই জিনিয়া তরিনার বাড়ি থেকে বের হলো। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। আকাশে থেকে বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝেই স্বচ্ছ হয়ে উঠছে। রাস্তার দুপাশ বিকট শব্দে আশপাশে বাজ পড়ছে, কিন্তু জিনিয়ার ভয় লাগছে না। বরং বৃষ্টির মধ্যে হাঁটতে তার অসম্ভব ভালো লাগছে। মনটা আজ ফুরফুরে লাগছে। পেটের কথা বলে দিতে পেরেও হালকা লাগছে। ফোনটা তখনও তার কানে ধরা। তৌহিদের দীর্ঘশ্বাসের আওয়াজ এলো। এবার বোধহয় কিছু বলবে। অদ্ভুত শিহরণে জিনিয়ার গা কেঁপে উঠল। শরীরের লোম খাড়া হয়ে গেল তার। তৌহিদ জিজ্ঞেস করল, কোথায় তুমি? বাড়িতে। জিনিয়া বিরক্ত হল। তার কথার উত্তরটা দিল না চালাক লোকটা। হালকা বিরক্ত গলায় বলল, আমি তরিনা নানির বাসায় গিয়েছিলাম, এখন রাস্তায় আছি, বাড়িতেই যাচ্ছি। তৌহিদ বলল, এই রাতের বেলা একা একা বাড়ি থেকে বের হয়েছ? তার উপর এমন আবহাওয়ায় দিব্যি বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছ?
আমি বৃষ্টিতে ভিজেছি, এটা আপনি কিভাবে বুঝলেন? ধারণা করেছি। এটাকে বলে মনের টান। জিনিয়া খিলখিল করে হেসে উঠল। তার এহেন ছেলেমানুষি দেখে তৌহিদ কিছু বলতে গিয়েও থমকে গেল। সেই মুহূর্তে জিনিয়া খেয়াল করল ড্রয়িং রুমের মূল সদর দরজাটা কেমন যেন আলগা হয়ে আছে। হাত দিতেই একটুখানি ফাঁক হয়ে গেল। দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জিনিয়া হাসি মুখে বলল, আপনি কিন্তু আমার কথার আসল উত্তরটাই দিলেন না। কথাটা শেষ হতে না হতেই তৌহিদের ভ্রু কুঁচকে গেল। তবে সে ঠিক বলল তা জিনিয়ার মস্তিষ্কে প্রবেশ করতে পারল না। তার দৃষ্টি যখন বসার ঘরের ভেতরের দৃশ্যটার ওপর পড়ল, তখন তার গলার স্বর গলায় আটকে গেল। কে জানত সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটা বিভীষিকাময় দৃশ্য। পুরো বসার ঘরটা যেন কোনো প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। উল্টে আছে দামি সোফা, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে কাচের টেবিল। সেই লণ্ডভণ্ড ঘরের মেঝেতে কম্পিত পায়ে এগিয়ে গেল জিনিয়া। তার দুপা যেন চলছিল না। পিনপতন নীরবতা চিরে সে ধপ করে বসে পড়ল মেঝেতে। তার গলা থেকে বের হলো একটা করুণ আর্তনাদ, হি হি। হৃদি মেঝেতে সম্পূর্ণ অনগ্ন অবস্থায় পড়ে আছে। হৃদি শরীরের 1 ইঞ্চি জায়গাতেও নেই কোনো কাপড়ের টুকরো। পুরো অবয়ব ভেসে যাচ্ছে থকতকে রক্তে। একটি নিথর প্রাণহীন শরীর, যেখানে একটু আগেই শাড়ি সামলানোর শত ব্যস্ততা আর লজ্জা ছিল। জিনিয়ার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। তার অবুঝ মন কিছুতেই এই ভয়ঙ্কর সত্যটাকে মেনে নিতে পারছিল না। সে নিজের কাঁপতে থাকা হাত দিয়ে সজোরে নিজের গালে একটার পর একটা চড় মারতে লাগল। না, এটা সত্যি হতে পারে না। এটা একটা দুঃস্বপ্ন। এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু না, মর্মান্তিক সেই স্বপ্ন ভাঙল না। উন্মাদিনীর মতো চারদিকে তাকাতে গিয়ে তার দৃষ্টি হঠাৎ গিয়ে আটকে গেল একটু দূরের এক কোণায়। সেটা জাবেদ আহমেদ, তার বাবা। জিনিয়ার অবশ মস্তিষ্ক যেন আর কাজ করছে না। সে কোনো মতে অবশ পায়ে ধুঁকে ধুঁকে উঠে দাঁড়াল। তার বাবার শরীরটাও মেঝেতে ওইভাবেই নিথর হয়ে পড়ে আছে। বুকের বাম পাশ দিয়ে অঝোর ধারায় বয়ে চলেছে তাজা রক্তের স্রোত। এত এত রক্ত বের হয়ে যাচ্ছে। তার কি ব্যথা করছে না? এত এত জিনিস ভেঙেছে, অথচ মানুষটা প্রতিবারের মতো আজও ধমকে উঠে বলছেন না, কি রে জিনিয়া, সারাদিন অমন করিস কেন? সারাক্ষণ এটা ওটা ভাঙতেই থাকিস। জিনিয়া অবশ্য বরাবরই নিজের দোষ অস্বীকার করত, কিন্তু আজ সে মনে মনে ঠিক করল, আব্বু একবার বললেই সে সবটা মেনে নেবে। মানুষটা আজ উঠে দাঁড়াচ্ছেন না। বরাবরের মতো হইচই করে পুরো বাড়ি মাথায় তুলছেন না। জিনিয়া ধরা গলায় ডেকে উঠল, আব্বু, আব্বু, শুনতে পাচ্ছ? তোমার গা থেকে কত রক্ত বের হচ্ছে দেখো। আব্বু, প্লিজ এভাবে শুয়ে থেকো না। ওঠো না একটু। ও আম্মু, তুমি কোথায় গো? কিন্তু কেউ উঠল না। সবাই যেন চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। জিনিয়ার মাথার ভেতরটা প্রচণ্ড ঘূর্ণিপাকের মতো ঘুরছে। চোখ মুখ পুরোপুরি ঝাপসা হয়ে আসছে। কোনো মতে দেয়াল ধরে কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে পা বাড়াল সে। রান্নাঘরের সামনে পা রাখতেই জিনিয়ার বুকটা শিউরে উঠল। পুরো ডাইনিং টেবিল আর রান্নাঘরের মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাচের গ্লাস আর প্লেটের ভাঙা টুকরো। তার সাথে মাখামাখি হয়ে আছে সেই স্পেশাল বিরিয়ানি, মাংস, ডিম যা একটু আগেই পরম যত্নে রান্না করেছিলেন খাদিজা বেগম। তার ঠিক পাশেই রান্নাঘরের ঠান্ডা মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে আরেকটি নগ্ন নিথর নারী অবয়ব। সেটা কি খাদিজা বেগম, তার মা? মায়ের এমন বিকৃত আর রক্তাক্ত অবস্থা নিজের চোখে দেখে জিনিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। তার গোটা জীবনে এর চেয়ে ভয়াবহ, এর চেয়ে নৃশংস দৃশ্য আরেকটিও হতে পারে না। মায়ের নিথর দেহটার দিকে তাকিয়ে তার গলা থেকে শেষবারের মতো একটা মৃদু আর্তনাদ বেরিয়ে এলো। আর তারপরেই সে আছড়ে পড়ল রান্নাঘরের ওই রক্তাক্ত মেঝেতেই। তখনও ড্রয়িং রুমের মেঝেতে ফেলে যাওয়া ফোনটার ওপাশ থেকে তৌহিদ ব্যাকুল গলায় বারবার ডেকে চলেছে, জিনিয়া, জিনিয়া, কি হলো? কথা বলছো না কেন?